আপনারা যারা WBSSC গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আজকের আমাদের এই মক টেস্ট 10 ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে মোট 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন, ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো, বিপ্লবী প্রীতিলতা কোন ব্রিটিশ ক্লাব আক্রমণ করেন? বিপ্লবী প্রীতিলতা কোন ব্রিটিশ ক্লাব আক্রমণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, ইউরোপিয়ান ক্লাব, যেটি চট্টগ্রামে অবস্থিত ছিল। 1932 সালের 24শে সেপ্টেম্বর সূর্য সেনের নির্দেশে প্রীতিলতা ওয়াদেদার চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। এই ক্লাবের বাইরে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। দেখে নেব পরের প্রশ্নটি। পশ্চিমবঙ্গের কোন নদীকে অভিশপ্ত নদী বলা হয়? পশ্চিমবঙ্গের কোন নদীকে অভিশপ্ত নদী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, দামোদর। দামোদর নদীকে একসময় বাংলার দুঃখ বা অভিশপ্ত নদী বলা হতো, কারণ বর্ষাকালে ছোটনাগপুর মালভূমি থেকে নেমে আসা বিপুল জলরাশি বর্ধমান, হুগলি ও হাওড়া জেলায় ভয়াবহ বন্যা সৃষ্টি করত। তবে 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন, যাকে আমরা ডিভিসি জানি, এই ডিভিসি গঠনের পর বাঁধ নির্মাণের মাধ্যমে এই বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 3 নম্বর প্রশ্ন হলো, নোবেল পুরস্কার প্রথম কবে চালু হয়? নোবেল পুরস্কার প্রথম কবে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 1901 সালে। ডিনামাইট আবিষ্কারক অ্যালফ্রেড নোবেলের উইল অনুযায়ী তার অর্জিত অর্থ দিয়ে এই পুরস্কার প্রবর্তন করা হয়। 1901 সাল থেকে পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে এই পুরস্কার দেওয়া শুরু হয়। পরবর্তীতে 1969 সালে অর্থনীতি বিষয়টিকে এতে যুক্ত করা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, ইন্দিরা গান্ধী। জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী 1966 সালে ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি মোট 3 বার পূর্ণ মেয়াদে এবং চতুর্থবার আংশিক মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আজকের 5 নম্বর প্রশ্নটি হলো, বাঘা যতীন কাকে বলা হয়? বাঘা যতীন কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, যতীন্দ্রনাথ মুখার্জি। 1906 সালে তিনি একটি জঙ্গল দিয়ে যাওয়ার সময় শুধুমাত্র একটি ছোরা দিয়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে লড়াই করে হত্যা করেন। এই অসীম সাহসিকতার জন্য তৎকালীন ডাক্তার ও জনগণ তাকে বাঘা যতীন উপাধি দেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 6 নম্বর প্রশ্নটি হলো, অশোক চক্র কিসের জন্য প্রদান করা হয়? অশোক চক্র কিসের জন্য প্রদান করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, সাহসিকতা। এটি ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মান। যুদ্ধক্ষেত্র থেকে দূরে অসীম সাহস, বীরত্ব বা আত্মত্যাগের প্রদর্শনের জন্য এটি প্রদান করা হয়। এটি সামরিক বাহিনীর সদস্য ছাড়াও সাধারণ নাগরিকদেরও দেওয়া হতে পারে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 7 নম্বর প্রশ্নটি হলো, যুগান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? যুগান্তর গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, বারিন ঘোষ। অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত এবং অবিনাশ ভট্টাচার্য মিলে 1906 সালে কলকাতায় এই বিপ্লবী দল গঠন করেন। যুগান্তর মূলত
একটি পত্রিকার নাম ছিল, যা চরমপন্থী বিপ্লবী ভাবধারা প্রচারে প্রধান ভূমিকা নিয়েছিল? আজকের 8 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, উত্তর 24 পরগনা। 2011 সালের আদিমশুমারি অনুযায়ী উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গের এবং ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল জেলা। কলকাতার উপকণ্ঠে অবস্থিত হওয়ার কারণে এবং কর্মসংস্থানের সুযোগ বেশি থাকায় এখানে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 9 নম্বর প্রশ্নটি হলো, ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত ছিলেন? ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, হকি। ধনরাজ পিল্লাই ভারতের জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন। তিনি একমাত্র খেলোয়াড় যিনি 4টি অলিম্পিক, অর্থাৎ 1992 থেকে 2004 পর্যন্ত, 4টি বিশ্বকাপ এবং 4টি এশিয়ান গেমস খেলেছিলেন। 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 10 নম্বর প্রশ্নটি হলো, রাজ্যগুলিতে আইন প্রণয়নের ক্ষমতা কাদের হাতে থাকে? রাজ্যগুলিতে আইন প্রণয়নের ক্ষমতা কাদের হাতে থাকে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, রাজ্য বিধানসভা। ভারতের সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যের আইনসভা বা বিধানসভা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 11 নম্বর প্রশ্নটি হলো, কারা মহিলা আত্মরক্ষা সমিতি গঠন করেন? কারা মহিলা আত্মরক্ষা সমিতি গঠন করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদেদার। 1930-এর দশকে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের আত্মরক্ষার কৌশল শেখাতে সূর্য সেনের দলের এই 2 নারী বিপ্লবী অগ্রণী ভূমিকা নেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 12 নম্বর প্রশ্নটি হলো, রাষ্ট্রপতি শাসন একটি রাজ্যে কতদিন কার্যকর থাকতে পারে একেবারে? রাষ্ট্রপতি শাসন একটি রাজ্যে কতদিন কার্যকর থাকতে পারে একবারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 6 মাস। সংবিধানের 356 ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা প্রাথমিক পর্যায়ে 6 মাস কার্যকর থাকে। তবে সংসদের উভয় কক্ষের অনুমোদন সাপেক্ষে প্রতি 6 মাস অন্তর বাড়িয়ে এটি সর্বোচ্চ 3 বছর পর্যন্ত জারি রাখা যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 13 নম্বর প্রশ্নটি হলো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন বছরে ইউনেস্কো হেরিটেজ সাইট ঘোষণা হয়? দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন বছরে ইউনেস্কো হেরিটেজ সাইট ঘোষণা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, 1999। টয় ট্রেন নামে পরিচিত এই ন্যারো গেজ রেলপথটি 1879 থেকে 1881 সালের মধ্যে তৈরি হয়েছিল। এর অনন্য ইঞ্জিনিয়ারিং এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য 1999 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 14 নম্বর প্রশ্নটি হলো, অনুশীলন সমিতি গঠিত হয় কোন বছর? অনুশীলন সমিতি গঠিত হয় কোন বছর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1902 সালে। সতীশচন্দ্র বসুর উদ্যোগে এবং প্রমথনাথ মিত্রের সভাপতিত্বে কলকাতায় এই গোপন বিপ্লবী সমিতি গঠিত হয়। তরুণদের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটিয়ে ব্রিটিশদের হাত থেকে দেশকে মুক্ত করাই ছিল এর লক্ষ্য। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 15 নম্বর প্রশ্নটি হলো, কোন পুরস্কারটি পরিবেশ সংরক্ষণের জন্য দেওয়া হয়? কোন পুরস্কারটি পরিবেশ সংরক্ষণের জন্য দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, ইন্দিরা গান্ধী পরিবেশ পুরস্কার। 19
1987 সালে ভারত সরকার এই পুরস্কার প্রবর্তন করেন। পরিবেশ সুরক্ষা, সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে যারা অসামান্য কাজ করেন তাদের ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্তরে এই সম্মান দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। চুয়াড় বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? চুয়াড় বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, বর্ধমান ও বাঁকুড়া। 1798 থেকে 1799 সালে মেদিনীপুর, বাঁকুড়া ও জঙ্গলমহল এলাকায় চুয়াড়রা ব্রিটিশ কোম্পানি ও জমিদারদের উচ্চ হারের খাজনা এবং শোষণমূলক নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এর অন্যতম প্রধান নেতা ছিলেন দুর্জন সিং। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 17 নম্বর প্রশ্নটি হলো জাতীয় একতা রক্ষার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? জাতীয় একতা রক্ষার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, সকল নাগরিক। ভারতের সংবিধানের 51 ক ধারায় বর্ণিত মৌলিক কর্তব্য অনুযায়ী ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা করা দেশের প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 18 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন নদী সবচেয়ে থেকে বেশি বন্যা সৃষ্টি করে? পশ্চিমবঙ্গের কোন নদী সব থেকে বেশি বন্যা সৃষ্টি করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, তিস্তা। সিকিম হিমালয় থেকে আসা তিস্তা নদীর গতিবেগ অত্যন্ত তীব্র। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল এবং পলি জমে নদীর তলদেশ ভরাট হওয়ার কারণে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় এটি প্রায় প্লাবন ঘটায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 19 নম্বর প্রশ্নটি হলো বিপ্লবী দমন আইন কবে চালু হয়? বিপ্লবী দমন আইন কবে চালু হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, 1908 সালে। 1908 সালে দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট এবং প্রিভেনশন অফ সিডিসিয়াস মিটিংস অ্যাক্ট পাস করে ব্রিটিশ সরকার ক্ষুদিরাম বসুর বোমা হামলার ঘটনার পর বিপ্লবীদের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার জন্য এই আইন আনা হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 20 নম্বর প্রশ্নটি হলো চালসা কোন জাতীয় উদ্যানের প্রবেশদ্বার? চালসা কোন জাতীয় উদ্যানের প্রবেশদ্বার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ, গরুমারা। ডুয়ার্স অঞ্চলের চালসা একটি মনোরম পর্যটন কেন্দ্র। এটি গরুমারা জাতীয় উদ্যানের ঠিক পাশেই অবস্থিত এবং এখান থেকেই জঙ্গলে প্রবেশের প্রধান পথ বা গেট শুরু হয়। দেখে নেব পরের প্রশ্নটি। কোন স্বাধীনতা সংগ্রামী মেরি ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করতেন? কোন স্বাধীনতা সংগ্রামী মেরি ইন্ডিয়া পত্রিকা সম্পাদনা করতেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, হেমন্ত কুমার সরকার। হেমন্ত কুমার সরকার ছিলেন একজন বিশিষ্ট বাঙালি বিপ্লবী এবং সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ বন্ধু। তিনি তার লেখনীর মাধ্যমে ব্রিটিশ বিরোধী প্রচার ও বিপ্লবীদের মনোবল বাড়ানোর কাজ করতেন। আজকের 22 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের প্রধান সেচ প্রকল্প কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান সেচ প্রকল্প কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি, কংসাবতী প্রকল্প। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর মূলত খরাপ্রবণ। কংসাবতী ও কুমারী নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি এই বিশাল সেচ ব্যবস্থা এই জেলাগুলিতে কৃষিকাজে আমূল পরিবর্তন এনেছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 23 নম্বর প্রশ্নটি হলো তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার কিসের জন্য? তেনজিং নরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কার কিসের জন্য বা কিসের জন্য দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, দুঃসাহসিক অভিযানে সাফল্য। এভারেস্ট জয়ী তেনজিং নরগের স্মরণে ভারত সরকার এটি প্রদান করে। ভূমি, জল এবং আকাশপথে করা দুঃসাহসিক কর্মকাণ্ড বা অ্যাডভেঞ্চারের জন্য এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। আজকের 24 নম্বর প্রশ্নটি হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীদের মধ্যে কে প্রথম কারাবরণ করেন? ব্রিটিশ বিরোধী আন্দোলনের নারীদের মধ্যে কে প্রথম কারাবরণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, বসন্তী দেবী। 1921 সালে অসহযোগ আন্দোলনের সময়
চিত্তরঞ্জন দাসের স্ত্রী বসন্তী দেবী এই আইন অমান্য করে রাস্তায় খদ্দর বিক্রি করার অপরাধে গ্রেপ্তার হন। তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে রাজনৈতিক আন্দোলনে জেল খাটেন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 25 নম্বর প্রশ্নটি হলো বিপিন চন্দ্র পাল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বিপিন চন্দ্র পাল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, স্বদেশী আন্দোলন। 1905 সালের বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে তিনি ছিলেন অন্যতম প্রধান সেনাপতি। তাকে ভারতের বিপ্লবী চিন্তাধারার জনক বলা হয়। লালবাল পাল ত্রয়ী মধ্যে তিনি ছিলেন বাঙালি প্রতিনিধি। আজকের 26 নম্বর প্রশ্নটি হলো কোন কমিশন প্রতি 10 বছরে লোকসভার আসন বন্টন নির্ধারণ করে? কোন কমিশন প্রতি 10 বছরে লোকসভার আসন বন্টন নির্ধারণ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, সীমা পুনর্নির্ধারণ কমিশন। প্রতি 10 বছর অন্তর লোকগণনা পর জনবিন্যাস অনুযায়ী লোকসভা ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস করার জন্য রাষ্ট্রপতি এই কমিশন গঠন করেন। আজকে 26 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোন অংশে ভূমিক্ষয় প্রবণতা সবচেয়ে বেশি? পশ্চিমবঙ্গের কোন অংশে ভূমিক্ষয় প্রবণতা সবচেয়ে বেশি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বাঁকুড়া ও পুরুলিয়া। এই অঞ্চলগুলো পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলীয় মালভূমি বা রাঢ় অঞ্চলের অন্তর্ভুক্ত। এখানকার মাটিতে লোহা ও অক্সাইডের পরিমাণ বেশি, যা শুধু শুষ্ক প্রকৃতির হয়। গাছপালা কম থাকা এবং প্রচণ্ড গরমের কারণে বৃষ্টি হলে ওপরের আলগা মাটি সহজেই ধুয়ে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 28 নম্বর প্রশ্নটি হলো কোন বিপ্লবী ভগ্নী নিবেদিতার কাছ থেকে প্রভাবিত হন? কোন বিপ্লবী ভগ্নী নিবেদিতার কাছ থেকে প্রভাবিত হন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, বাঘা যতীন। ভগ্নী নিবেদিতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপ্লবীদের সাথে যুক্ত ছিলেন। যতীন্দ্রনাথ মুখার্জি তার অদম্য সাহসিকতা ও মানব সেবার আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে বিপ্লবী সংগঠনে সক্রিয় হন। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 29 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন রাজ্যে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়? ভারতের কোন রাজ্যে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। 1950 সাল থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এই পুরস্কার প্রদান করে। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, যা বাংলা ভাষায় মৌলিক গবেষণামূলক কাজের জন্য বা বিশ্বভারতীর আদর্শ বহনকারী কোনো রচনার জন্য দেওয়া হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 30 নম্বর প্রশ্নটি হলো কোন জেলায় বিষ্ণুপুর অবস্থিত? কোন জেলায় বিষ্ণুপুর অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, বাঁকুড়া। মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর তার অপরূপ পোড়ামাটির বা টেরাকোটার মন্দিরের জন্য সারা বিশ্বে পরিচিত। এখানকার রাসমঞ্চ, শ্যামরায় মন্দির এবং জোড় বাংলো মন্দির পর্যটনের অন্যতম আকর্ষণ। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 31 নম্বর প্রশ্নটি হলো 1906 সালে ঢাকায় কোন বিপ্লবী সংগঠনের প্রতিষ্ঠিত হয়? 1906 সালে ঢাকায় কোন বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি, অনুশীলন সমিতির শাখা। পুলিন বিহারী দাসের নেতৃত্বে 1906 সালে ঢাকায় অনুশীলন সমিতির শাখা প্রতিষ্ঠিত হয়। খুব দ্রুত এটি পূর্ববঙ্গের অন্যতম শক্তিশালী বিপ্লবী কেন্দ্রে পরিণত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 32 নম্বর প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে কয়টি জেলার সীমানা আন্তর্জাতিক সীমান্ত স্পর্শ করে? পশ্চিমবঙ্গের কয়টি জেলার সীমানা আন্তর্জাতিক সীমান্ত স্পর্শ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি, 10টি। উত্তর থেকে দক্ষিণে যথাক্রমে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর সাথে বাংলাদেশ, ভুটান বা নেপালের আন্তর্জাতিক সীমানা রয়েছে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 33 নম্বর প্রশ্নটি হলো কাদের মৃত্যু দিবস পালন করা হয় শহীদ দিবস হিসেবে? আজ এটি হলো 21শে জুলাই। কাদের মৃত্যু দিবস পালন করা হয় শহীদ দিবস হিসেবে?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ বিনয় বাদল দীনেশ। 1930 সালের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে সিমসনকে হত্যা করেন। পরবর্তীকালে 21শে জুলাই তাদের সাহসিকতার স্মরণে অনেক ক্ষেত্রে শহীদ দিবস হিসেবে শ্রদ্ধা জানানো হয়। যদিও আধুনিক পশ্চিমবঙ্গের রাজনীতিতে 21শে জুলাই ভিন্ন প্রেক্ষাপটেও পালিত হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকে 34 নম্বর প্রশ্নটি হলো কলকাতার মাটি কোন ধরনের? কলকাতার মাটি কোন ধরনের? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ পলি মাটি। কলকাতা শহরটি গঙ্গা অর্থাৎ হুগলি নদীর অববাহিকায় অবস্থিত। নদীবাহিত পলির হাজার হাজার বছর ধরে জমে এই সমভূমি তৈরি করেছে, তাই এখানকার মাটিকে নবীন পলি মাটি বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 35 নম্বর প্রশ্নটি হলো ভারত কোন বছর প্রথম অলিম্পিকে অংশ নেয়? ভারত কোন বছর প্রথম অলিম্পিকে অংশ নেয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ 1900 সালে। 1900 সালে প্যারিস অলিম্পিকে নরম্যান পিচার্ড নামের এক অ্যাথলেট একা ভারতের হয়ে অংশ নেন এবং 2টি রূপোর পদক জেতেন। ভারত প্রাতিষ্ঠানিকভাবে প্রথম দল পাঠায় 1920 সালের অ্যান্টওয়ার্প অলিম্পিকে। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 36 নম্বর প্রশ্নটি হলো কোন অঞ্চল ভারতের ধান ভাণ্ডার নামে পরিচিত? কোন অঞ্চল ভারতের ধান ভাণ্ডার নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি ছত্তিশগড়। ছত্তিশগড়ের মধ্যভাগে মহানদীর অববাহিকা অঞ্চলে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় এবং এখানকার অর্থনীতি মূলত ধানের ওপর নির্ভরশীল, তাই একে ধানের ভাণ্ডার বলা হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 37 নম্বর প্রশ্নটি হলো ব্রিটিশ শাসনে বাংলার প্রথম সাহিত্য সভা কোথায় গঠিত হয়? ব্রিটিশ শাসনে বাংলার প্রথম সাহিত্য সভা কোথায় গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি কলকাতা। 1804 সালে ফোর্ট উইলিয়াম কলেজের তত্ত্বাবধানে কলকাতায় প্রথম প্রাতিষ্ঠানিক সাহিত্য চর্চার ধারা তৈরি হয়। এরপর 19 শতকে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও বিভিন্ন সভা সমিতি এই ধারাকে এগিয়ে নিয়ে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড হয়? পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় রেকর্ড হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি দার্জিলিং। ভূপৃষ্ঠ থেকে প্রায় 6710 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় দার্জিলিং জেলার আবহাওয়া সারা বছর শীতল থাকে। শীতকালে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে এখানকার তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়। দেখে নেব পরের প্রশ্নটি। পশ্চিমবঙ্গে লাল মাটি প্রধানত কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে লাল মাটি প্রধানত কোথায় পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি বাঁকুড়া ও পুরুলিয়া। ল্যাটেরাইট বা লাল মাটি আয়রন অক্সাইড সমৃদ্ধ। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের লাল মাটিতে ধান ছাড়াও বাদাম ও কিছু শুষ্ক ফসলের চাষ ভালো হয়। দেখে নেব পরের প্রশ্নটি। আজকের 40 নম্বর ও শেষ প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গে বছরে গড়ে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গে বছরে গড়ে কত মিলিমিটার বৃষ্টিপাত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ 1500 mm বা মিলিমিটার। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি, প্রায় 3000 মিলিমিটার এর ওপরে, কিন্তু সারা রাজ্যের গড় হিসাব করলে প্রায় 1500 থেকে 1700 মিলিমিটারের মধ্যে থাকে। তো এই হলো আমাদের আজকের মোট 40টি প্রশ্ন। এই 40টি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন? ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।